গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি বড় গল্প। এই বড় গল্পের প্রথম অংশটি আপনাদের জন্য। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এবারের বড় গল্পের প্রথম খণ্ডটি হল অঘোরগঞ্জের ঘোরালো ব্যাপার। শঙ্কাহরণ আর বিপদভঞ্জন বিদ্যাধরী নদীর ধারে বটতলায় বসে ভুট্টা খাচ্ছিল। সকাল থেকে পেটে কিছু পড়েনি, দুজনেরই কাজ নেই। শঙ্কাহরণের খানিকটা জমি ছিল, সেটা মহাজন নিয়ে নিয়েছে। বিপদভঞ্জন কুমোরে কাজ করত, সেই ব্যবসা আর চলছে না। একটু আগে গদাধর বাবুর বাড়িতে কায়দা করে ঢুকে পড়েছিল দুজনে। আজ গদাধর বাবুর মেয়ের বিয়ে, রাতে বড় ভোজ। কিন্তু মেলা আত্মীয় কুটুম্ব আর কাজের লোকের জন্য দুপুরেও ঢালাও ব্যবস্থা। তারা ভেবেছিল ভিড়ের মধ্যে মিলেমিশে ভোজে বসে যাবে, তা বসেও ছিল। কিন্তু হঠাৎ নদেরাদ আর কানাইবাসী তাদের দেখে চিল চেঁচানি চেঁচাতে লাগলো। এই এই, এরা তো কাজের লোক নয়, এরা তো উটকো লোক, ঢুকে পড়েছে খাওয়ার লোভে। বেরো বেরো। দু একজন দয়ালু লোক থাক না বলেছিল বটে, কিন্তু বাদ বাকি সবাই খাপ্পা হয়ে এমন হুড়ো লাগালো যে পালানোর পথ পায়নি তারা। ভুট্টা শেষ হয়ে গেছে, দুজনে বসে বসে কথা কইছে। তাদের কথারও বিশেষ মাঠামুন্ডু নেই। শঙ্কাহরণ দুঃখ করছিল। বুঝলি বিপদ, লেখাপড়া শিখলে বোধহয় কিছু সুবিধে হতো। বিপদভঞ্জন বলল, কথাটা আমিও ভাবি, তবে কিনা লেখাপড়া হলো ভারী জিনিস। মাথায় সে দোলে মাথাটার ওজন বড্ড বেড়ে যায়। ক্লাস 2তে ওঠার পর রোজ স্কুল থেকে ফেরার সময় আমার মাথা টাল খেত। দূর বোকা, তাহলে পণ্ডিত, নরহরি মাস্টার, সুদাম তর্কালঙ্কার চলে ফিরে বেড়াচ্ছে কি করে? তুই তো মোটে 2, আমি তো 3 টপকে প্রায় 4-এ উঠে গিয়েছিলুম আর কি। শ্যামাপদ স্যার কাছে ডেকে আদর করে বললেন, সবাই 4-এ উঠে গেলে 3 যে একেবারে ফাঁকা হয়ে যাবে বাপ। বাছা বাছা কয়েকজনকে রেখে দিচ্ছি আর কি। তুইও আর একটা বছর ঘষ্টান দে। ক্লাস 3 তোকে ছাড়তে চাইছে না। শুনে বুঝলুম আমি ফেল মেরেছি, অথচ ফেল মারার কথা নয়। শ্যামাপদ স্যারের জন্য কি না করেছি বল। তার হারানো গরু খুঁজে এনে দিয়েছি, তার মায়ের জন্য গঙ্গা মাটি জোগাড় করে এনে দিয়েছি, তার ফুটো ঘটি গঞ্জ থেকে ঝালাই করে এনে দিয়েছি। বিপদভঞ্জন আড়ামোড়া ভেঙে বলল, জেগে থাকলেই ঝামেলা, পড়ছে পড়ে পড়ে ঘুম হলে সময়টা বেশ কেটে যায়, খিদের ভাবটাও থাকে না। শঙ্কাহরণ হঠাৎ উত্তেজিত হয়ে বলল, ওটা কি ভেসে যাচ্ছে বলতো, মোড়া নাকি? বিপদভঞ্জন উদাস গলায় বলল, তা হবে, গরিবেরা তো পয়সার অভাবে দাও করতে পারে না, অমনি ভাসিয়ে দেয়। তেমন মনে হচ্ছে না, গায়ে কাপড় চোপড় আছে, চল তুলি। তুলে কি হবে, বেঁচেও তো থাকতে পারে, জলে পড়ে গেছে হয়তো। দূর, ভালো করতে গিয়ে কোন ভেসা দিয়ে পড়তে হয় কে জানে।
আমাদের কপাল তো ভালো নয়। আহা, ধর্ম বলেও তো একটা ব্যাপার আছে। গামছাখানা কোমরে বেঁধে নে, দুপুরে স্নানটাও হয়ে যাবে এই তালে। বিদ্যাধরী এমনিতে বড় নদী নয়, তবে বর্ষার জল পেয়ে এখন তার বিশাল চেহারা, স্রোতও মন্দ নয়। লোকটা মাঝগাং বরাবর বেশ তেড়ে ভেসে যাচ্ছিল। তবে কিনা শঙ্কাশরণ আর বিপদভঞ্জন দুজনেই পাকা সাঁতারু। তারা জলে নেমে ভাসন্ত মানুষটার পিছু নিল। মাইলটা গেলে বিদ্যাধরীর একটি ঘূর্ণি স্রোত আছে, তাতে পড়লে রক্ষে নেই। শঙ্কাহরণ আর বিপদভঞ্জন প্রাণপণে জল কেটে ঘূর্ণির আগেই লোকটাকে ধরে ফেলল, তারপর টেনে আনলো ডাঙায়। যে জায়গায় তারা লোকটাকে জল থেকে তুলল সে ভারী নির্জন জায়গা, পাশেই শ্মশান ঘাট। লোকটাকে ঘাসের উপর উপুর করে শুয়ে দুজনে খানিক দম নিল। বিপদভঞ্জন বলল, এত হাঁপ ধরছে কেন বলতো? এ নদী তো আমি দিনে 14 বার এপার ওপার করতে পারি। পেটে দানা পানি না থাকলে দম আসবে কোথা থেকে? খানিকক্ষণ জিরিয়ে হাফটা একটু কমলে বিপদভঞ্জন বলল, বেঁচে আছে কিনা দেখেছিস? মনে হচ্ছে না, খাটুনি বোধহয় বৃথায় গেল। একটু ডলাই মালাই করে দেখবি নাকি? উপুর হয়ে পড়ে থাকা লোকটার বয়স বেশি না, 30-এর নিচেই। পরনে বেশ ভালো একখানা প্যান্ট, গায়ে সিল্কের হাফাতা পাঞ্জাবি। গায়ের রংটা ফর্সা, মুখে দাড়ি গোফ আছে, বেশ লম্বা আর ছিপছিপে। বিপদভঞ্জন বলল, দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে রে। দুজনে মিলে লোকটার পিঠে কিছুক্ষণ ডলাই মালাই করলো। চাপ খেয়ে হঠাৎ লোকটার মুখ দিয়ে ভক ভক করে জল বেরোতে লাগলো। বিপদভঞ্জন বলল, কি মনে হচ্ছে রে? প্রাণের লক্ষণ তো দেখি না, তবে আর একটু চেষ্টা করে দেখলে হয়। কপাল ভালো থাকলে বেঁচে যেতেও পারে। হাতে দামি ঘড়ি আছে, দেখেছিস? দেখেছি। পাঞ্জাবিতে সোনার বোতাম, প্যান্টের বাঁ পকেটে মানি ব্যাগও আছে মনে হচ্ছে। যদি না বাঁচে তবে এসব কাকে ফেরত দেব বলতো? তা জানি না, তবে বোধহয় থানায় জমানোর নিয়ম আছে। ও বাবা, তাহলে আমাদেরই ধরে ফাটকে পড়বে। তাও বটে, তাই তো বলছিলাম, ভেসে যাচ্ছিল তাই যেত, খামোকা উটকো ঝামেলা ঘাড়ে নিলি। দাঁড়া দাঁড়া, একটা শ্বাস ফেলার মতো শব্দ হলো যেন। গলার কাছটা দেখ তো, শিরা দপদপ করছে কিনা। বিপদভঞ্জন দেখে বলল, মনে হলো একটু যেন কাঁপছে মাঝে মাঝে, তবে মনের ভুলও হতে পারে। করালি ডাক্তারকে একটা খবর দিতে পারলে ভালো হতো। করালি ডাক্তার আসবে কেন? কি দায় পড়েছে? দূরে মাঠের মধ্যে একটা লোক ইট দিয়ে গরুর খোঁটা পুঁতছিল। সে এবার এগিয়ে এলো। পরনে হেঁটো ধুতি, খালি গা, কালো রোগা মাঝবয়সী একটা লোক। খানিকক্ষণ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ডটা দেখে হঠাৎ বিজ্ঞের মতো বলল, ওরে বাপু, খুন খারাপি করার একটা রীতি আছে তো? এই ভর দুপুরে লোকালয়ে 5টা লোকের চোখের সামনে ওভাবে মানুষ মারতে হয়? শঙ্কাহরণ আর বিপদভঞ্জন ভোরকে গিয়ে বলল, কে খুন খারাপি করেছি? আহা, ওসব কি বলতে হয়? কবুল করার মতো আহম্মক তো তোমরা নও। তা কত পেলে টেলে? মোটা দাও মেরেছ তো। বিপদভঞ্জন বিরক্ত হয়ে বলল,
শুনলে তো শঙ্কু, কি বলেছিলাম? এই তো ফ্যাসাদ বাঁধলো। শঙ্কাহরণ বলল, কিসের খুন খারাপি মশাই? জলে ডোবা একটা লোককে রক্ষা করার চেষ্টা করেছি। তাই বলো, জলে ডুবিয়ে মেরেছ? তা মেরেই যখন ফেলেছ তখন আর কি করা? তবে কিনা এই চৈতন্যপুর জায়গা কিন্তু খুব খারাপ। লোকে টের পেলে প্রাণ হাতে করে বেরোতে দেবে না। শঙ্কাহরণ বিরক্ত হয়ে বলল, কি মুশকিল! এটা মোটেই খুন খারাপের ব্যাপার নয় মশাই। যান তো, নিজের কাজে যান। লোকটা বড় বড় দাঁত দেখিয়ে মিচকে একটা হাসি এসে বলল, যেতে বলছো তা না হয় গেলাম, কিন্তু বন্দোবস্তটা কিরকম হবে? বন্দোবস্ত? কিসের বন্দোবস্ত মশাই? বুঝলে না? আমার মুখ যদি না খোলাতে চাও তাহলে 1,000 টাকা হাতে গুঁজে দাও, তারপর যা খুশি করো। এ মুখে একদম কুলু পেটে যাবে। আমাদের মাথায় অত বুদ্ধি নেই মশাই যে পেঁচের কথা বুঝবো। আমাদের ট্যাকে মাল করি নেই, আমরা হাব হাতে লোক। আহা, তোমাদের না থাক, মরা লোকটার পকেটে তো একটা মানি ব্যাগ উঁচু হয়ে আছে দেখছি, হাতে দুটো আংটি, গলায় সোনার চেন, তার সব মিলেমিশে 10-20 হাজার মেরেছ ভায়া। 1,000 টাকা কি বেশি হলো? খুনের কেস বলে কথা। শঙ্কা আর বিপদ এতক্ষণ আংটি আর চেন লক্ষ্য করেনি, এবার করল। বিপদভঞ্জন মুখ শুকনো করে বলল, কি হবে রে শঙ্কু? দুজনের মধ্যে শঙ্কাহরণের একটু সাহসটাও আছে, বুদ্ধিও ছিল এক সময়। ছেলেবেলায় মাথায় অনেক বুদ্ধির ঝিকিমিকিও খেলতো, ফন্দিপিকির আসত, কিন্তু চর্চার অভাবে এখন মাথাটা কেমন বোঁদা মেরে গেছে। সারাদিন খিদের চিন্তা করলে মানুষের মগজ পেটে নেমে বসে থাকে। আজ বুদ্ধিটাকে সে জাগিয়ে তোলার চেষ্টা করতে করতে নিপাট ভালো মানুষের মতো মুখ করে বলল, আপনাকে 1,000 টাকা দেওয়া তেমন শক্ত নয় বটে, তবে কথা কি জানেন, অন্যের টাকা দান খরচ করাটা তো ন্যায্য নয়, তেমন কি না বৃন্দাবন দাদা? লোকটা খ্যাক করে উঠল, বৃন্দাবন দাদা? বৃন্দাবন দাদাটা আবার কে? চৈতন্যপুরে বৃন্দাবন দাদাকে কে না চেনে? প্রাতঃস্মরণীয় মানুষ আপনি। কথা ঘোরাবার চেষ্টা করো না বাপু, বৃন্দাবন টিন্দাবন কেউ নেই এখানে। আমি হলাম কামাখ্যাচরণ দাস, এ গায়ে 14 পুরুষ ধরে বসবাস, সবাই এক ডাকে চেনে। তা ও কথাটা কি বললে? অন্যের টাকা না কি জানো? ওরে বাপু, মানুষ পটল তুললে তার আর কিছু থাকে? তার টাকা তখন আর 5 জনে লুটে পুটে খায়। শঙ্কাহরণ ভারী কাচুমাচু হয়ে বলল, পটল তোলা বাবুর কথা হচ্ছে না মশাই, হচ্ছে বাটু পরিহার মশাইয়ের কথা। পরিহার মশাই যদি শোনেন যে তার হকের টাকা থেকে আপনাকে ভাগ দিতে হয়েছে, তাহলে কি আমাদের হাড়গোড় আস্ত রাখবেন? লোকটা ভোরকে গিয়ে বলল, পরিহারের কথা উঠছে কেন? উঠবেই তো, আমরা তার দলেরই লোক কিনা। লোকটা একটু হাঁ করে থেকে বলল, বাটু পরিহারের লোক? সে কথা আগে বলবেন তো। গুজ্জ কথা 5 জনকে বলে বেড়ানো কি ভালো? আপনার চাপাচাপিতে বলে ফেলতে হলো।
তা বাপু, পরিহার মশাইকে আমার নমস্কার জানিও। যা করেছ করো, কেউ কিচ্ছু বলবে না। লোকটা তাড়াতাড়ি হাঁটা দিয়ে কয়েক পা গিয়ে ফের ফিরে এলো। ভারী অমায়িক গলায় বলল, হ্যাঁ বুঝলে বাবু, বুড়ো হয়েছি তো, ভীমরতি হবে। এখন মনে পড়ছে আমার নামটা বৃন্দাবন ঘোষই বটে, দিদিমা রেখেছিলেন। বুঝলে তো, ওই বৃন্দাবন ঘোষই থাকুক, কেমন? যে আজ্ঞে, যা বলবেন। কামাখ্যা বা বৃন্দাবন হনহন করে হেঁটে লহমায় মাঠ পার হয়ে গেলে বিপদভঞ্জন বলল, বাঁটু পরিহারটা আবার কে রে? সে আছে, সব জায়গাতে একটা করে মানুষ মুসল থাকে, ছিনতাই করে, খুন খারাপি করে, তোলা নেয়, মাথা ফাটায়, ঠ্যাং ভাঙে। এ তল্লাটের মুসল হলো বাটু পরিহার। আমাদের অগরগঞ্জে যেমন গোপাল গুচ্ছাই, শীতলা বাজারে তেমন ল্যাংরা সানাই, আবার রাধিকাপুর হলো নেরাশিপু। বিপদভঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, ওরকম একটা কিছু হতে পারলেও বেশ হতো। মাংসের মশলা কি আর শুক্তোয় খাটে? আমরা ওরকম হতে গেলে হিতে বিপরীত হবে। এখন এই লোকটাকে নিয়ে কি করা যায়, দেখা যাক, আর একটু চেষ্টা করে। জ্ঞান না ফিরলে জলেই ফেলে দিতে হবে। আরও আধ ঘন্টা যত রকম প্রক্রিয়া জানা ছিল সবই কাজে লাগালো তারা। খুব ধীরে ধীরে অবশেষে শ্বাস পড়তে শুরু করলো। নাড়ি ক্ষীণ হলেও চালু হলো, বুকে ধুকবুকুনি করতে লাগলো, এবং আরও খানিকক্ষণ পরে শেষে লোকটা চোখ মেলেও চাইল, তবে চোখের দৃষ্টি ঘোলাটে, ফেল ফেলে চায়নি। বিপদভঞ্জন ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? লোকটা জবাব দিতে পারল না বটে, তবে চোখ পিটপিট করতে লাগলো। শঙ্কাহরণ মস্ত শ্বাস ফেলে বলল, যাক, বেঁচে আছে তা তো হলো, কিন্তু একে নিয়ে এখন করবে কি? অগরগজ পর্যন্ত যদি নিয়ে যেতেও পারি, তবে থাকবে কোথায়? আমাদের কুড়ো ঘরে কোনো রকমে রাখতে পারি বটে, কিন্তু খাওয়াবো কি? আমাদেরই পেট ভাতের জোগাড় নেই। শঙ্কাহরণ ওরফে শঙ্কা বলল, ও তো আগ বাড়িয়ে ভাবছিস কেন? লোকটা চেহারা দেখছিস না? আমাদের মতো এলেবেলে নয়। গায়ে নিয়ে গিয়ে হাজির করলে গায়ের লোক কি ব্যবস্থা করবে? একটু সুস্থ হলে নিজের জায়গায় ফিরে যাবে। বড় জোর একটা রাত, তাও বেশি ঠিক। ও মশাই, ও মশাই, উঠে বসতে পারবেন তো? এখানে পড়ে থাকলে তো চলবে না। লোকটা কিছু বুঝতে পারলো বলে মনে হলো না, তবে দৃষ্টিতে যেন একটু নজর এলো। তাদের দিকে চেয়ে দেখলো একটু, খুব দুর্বলভাবে যেন উঠে বসারও চেষ্টা করলো। দুজনে দুধার থেকে সাবধানে ধরে বসালো তাকে। লোকটা বসে রইল, পড়ে গেল না। দাঁড়াতে চেষ্টা করুন তো। চেষ্টা করলে পারবেন। 2-3 বারে হলো না বটে, কিন্তু চতুর্থবারের চেষ্টায় লোকটা উঠে দাঁড়ালো এবং একটু পরে দুর্বল পায়ে একটু হাঁটতে শুরু করলো। বিপদভঞ্জন বলল, এই তো পেরেছেন। এই মাঠটুকু পেরোলেই গরুর গাড়ি পেয়ে যাব। লোকটা এ পর্যন্ত একটাও কথা কয়নি, এখনো কোনো জবাব দিল না। ও শঙ্কু, কথা কইছে না কেন রে? মাথাটা এখনো ভালো কাজ করছে না। বেশিক্ষণ ডুবে থাকলে যেন কিসব গন্ডগোল হয় মগজে। কোথায় নিয়ে তুলবি বলতো? যেতে যেতে ভাববো। ঘরালি ডাক্তারের কাছে নিয়ে হাজির করলে হয় না? লোকটা বিট গেলে বটে, কিন্তু মনটা ভালো। যদি তাড়া করে, কাউকে কাউকে তাড়া করে বটে, কিন্তু তোকে বা আমাকে তো করেনি।
বরং বাগানের জঙ্গল সাফ করতে, পুকুরের পানা তুলতে বা সুপুরি বা নারকোল পাড়তে আমাদেরকে তো ডেকে পাঠায়। কিন্তু নতুন লোক দেখলে বিগড়ে যেতে পারে। তবে বলছিস যখন করালি ডাক্তারের কাছে চল। পয়সা নেই বটে, তবু ডাক্তার তো, ওষুধপত্র দিয়ে মানুষটাকে তাড়াতাড়ি চাঙ্গা করে তুলতে পারে। নমস্কার। এর পরের অংশটি এর পরের বারে।